আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের বাবা মারা যারা বয়োজ্যেষ্ঠ বাড়িতে রয়েছে তারাও আশা করছি ভালো আছে। আর ইতিমধ্যে তোমরা জেনেছো যে আগামী 29শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত স্কুল থেকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে। তো আজকে সেই পরীক্ষার উপরে ভিত্তি করে বা পরীক্ষায় যেরকম প্রশ্ন হয় ওরকম প্রশ্নের উপরই মানে মডেল কোয়েশ্চেনের উপরে কিছু আজকে তোমাদের আলোচনা করব টিপস হিসাবে। তো দেখো, আজকে আমি ট্রান্সলেশন বিষয়ে কথা বলবো। ট্রান্সলেশন কথাটির মানে হচ্ছে অনুবাদ। তো অনুবাদ কিন্তু দুই রকমের হয় বা দুই ধরনের হয়। একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, আরেকটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো দু ধরনের অনুবাদের ক্ষেত্রেই তোমাদের কিন্তু কিছু নিয়ম মানতে হবে বা কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে প্রথমত টেন্স সম্পর্কে তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো দেখো, টেন্স সম্পর্কে তো তোমরা সেই কঠিন কঠিন বিশেষ কিছু মনে রাখতে হবে না। খুব সাধারণ ছোট ছোট যে বাক্যগুলো আছে সেই ছোট ছোট বাক্যের অনুবাদগুলো শিখতে হবে। তো এখানে আমি আলোচনার মধ্যেই এক এক করে বলি। যেমন প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্ন, তিনি একজন সমাজসেবক। তাহলে এখানে কে সমাজসেবক? তিনি। তাহলে এই তিনি এটাই হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট। তো যখন তুমি বা তোমরা ইংরেজিতে অনুবাদ করবে, প্রথমেই কিন্তু সাবজেক্টটাকে খুঁজে বের করে নিতে হবে। নেওয়ার পর সাবজেক্টটা লিখবে। তাহলে এখানে দেখো, তিনি ইংরেজি আমরা লিখতে পারি হি অথবা শি লিখতে পারি। হি পুরুষ বোঝাতে, শি মহিলা বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে পুরুষ বোঝাতে হি ব্যবহার করলাম। এবার দেখো, সাবজেক্ট হলো, সাবজেক্টের পর তোমাদের ভার্ব বসাতে হবে। কারণ ইংরেজিতে যে বাক্যের গঠনটা সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমরা ভার্বটাকে খুঁজি, তিনি একজন সমাজসেবক। তাহলে এইখানে দেখো, সমাজসেবক তার একটা ডেজিগনেশন বোঝাচ্ছে, সে কে এটা বলছে, কিন্তু এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে কাজ যদি না থাকে তার মানে এখানে ক্রিয়াপদ নেই, অর্থাৎ ভার্ব নেই। তাহলে যখন বাক্যে ভার্ব থাকে না তখন আমাদের কি করতে হয়? বি ভার্বের সাহায্য নিয়ে বাক্য গঠন করতে হয়। তাহলে বি ভার্ব অনেকগুলো হয়। যেমন প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার এবং ফিউচার টেন্সে শ্যাল, উইল। এছাড়াও আরও মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলোও কিন্তু কি বাক্যে মেইন ভার্বকে সহায়তা করার জন্য সেগুলোও কিন্তু ব্যবহার করা হয়। তো আমি আজকে সেই মডেল অক্সিলারি সম্পর্কে বলছি না, আমি বি ভার্ব সম্পর্কে বলছি। যেহেতু আমাদের এখানে ক্রিয়াপদ নেই, বি ভার্বের সাহায্যে আমাদের বাক্য গঠন করতে হবে।
বা অনুবাদ করতে হবে। তাহলে দেখো, যেহেতু এখানে একটা অবস্থার কথাও বুঝতে পারি বা ডেজিগনেশনও আমরা বলতে পারি, তো এটা দেখো প্রেজেন্ট টাইমটাকে কিন্তু মিন করছে। সেই জন্য আমাদের প্রেজেন্ট টেন্সের যে ভার্ব অ্যামিজার আছে তার সাহায্য নিতে হবে। তাহলে এখানে হিয়ের পর আমরা ভার্ব হিসেবে ইজ বসাবো। কি লিখব? ইজ। ভার্ব আমরা ইজ বসাবো। কেন ইজটা দিব? কারণ দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্টটাই যদি সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হয়? সিঙ্গুলার ভার্ব কিন্তু বসাতে হয়। সেই জন্যই এখানে কি করতে হবে? ইজ বসাতে হবে। বসালাম ইজ। এবার তারপরে কি বলছে? একজন সমাজসেবক। একজন অর্থে আমরা আর্টিকেল এ লিখব। এবার সমাজসেবক ইংরেজি কি? সমাজ ইংরেজি হচ্ছে সোশ্যাল, ঠিক আছে? তাহলে সোশ্যাল এই শব্দটিকে আসবে সোসাইটি, সোশ্যাল। সমাজসেবক মানে হলো সোশ্যাল ওয়ার্কার, এ সোশ্যাল ওয়ার্কার। তাহলে সমাজসেবক কথাটার ইংরেজি কি? সোশ্যাল ওয়ার্কার। তাহলে কি দাঁড়ালো? হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। তিনি হন একজন সমাজ সেবক। তাহলে যদি দেখো তোমরা বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ নেই, তাহলে কিন্তু তোমরা এই ভার্বের সাহায্যে এইভাবে বাক্য গঠন করবে। এবার দেখো আছে আমি প্রতিদিন বই পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। তাহলে কে পড়ে বই? আমি। এটা হচ্ছে বাক্যের কর্তা। কি করে পেলাম? এই যে পড়ি, পড়া, এটা হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদকে যখন কে দিয়ে প্রশ্ন করা হয় বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ, প্রধানত কি দিয়েই, কে দিয়ে প্রশ্ন করা হয়? হু, ইংরেজিতে হু। তা কে দিয়ে যখনই আমরা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো, কি পাচ্ছে এখানে? আমি। তার মানে এটা হচ্ছে কর্তা। হ্যাঁ, তা ইংরেজিতে এটাকে আমরা বলি সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টটা লিখব আমি, ইংরেজি আই হয়ে গেল। তারপর আমি বলেছি যে সাবজেক্টের পর ভার্ব বসে। তাহলে এখানে আমি বললাম যে পড়ি, এটা হলো ক্রিয়াপদ মানে ভার্ব। তাহলে পড়া ইংরেজি কি? রিড। তাহলে এখানে হবে রিড। আই রিড, আমি পড়ি, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, এবার আমি কি পড়ি? প্রতিদিন বই পড়ি। আমি বই পড়ি। তাহলে এখানে হবে এ বুক। এখানে একটা আর্টিকেল দিতে হবে। এবার আমি প্রতিদিন পড়ি। তাহলে এখানে আমরা ইংরেজিতে লিখতে পারি ডেইলি, অথবা আমরা লিখতে পারি, অথবা এভরিডে লিখতে পারি। এভরি ডে। ডেইলি মানেও প্রতিদিন, এভরিডে মানেও প্রতিদিন। বুঝতে পারলে? তাহলে যদি মূল ক্রিয়াপদ থাকে বা ভার্ব থাকে, তাহলে কিন্তু তোমাদের এইভাবে করতে হবে। বুঝতে পারলে? তাহলে সেটা সহজ হচ্ছে, তখন আমাদের ভার্বের সাহায্য নিতে হয় না। এবার দেখো, সে কলকাতায় গিয়েছিল। আচ্ছা, এই যে গিয়েছিল, এই ছিল, এটা এই ছিল দিয়ে আমরা বুঝতে পারছি তার মানে কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে যে কাজটা অতীতে হয়ে যায় বা সংগঠিত হয় সেটাকে বলা হয় পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সেরও কিন্তু আবার ভাগ থাকে। পাস্ট ইনডেফিনিট মানে অতীতে যেটা অভ্যাসের মতো বোঝায় সেটা হলো পাস্ট ইনডেফিনিট। আবার অতীতে যেটা মনে করো চলতে থাকে, অনেক আগে কাজটা শুরু হয়েছে এবং অতীতেই চলছে, তাহলে সেটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার অতীতে কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে,
কিন্তু তার একটা প্রভাব বা ফল রয়ে গেছে, সেরকম হলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আবার যদি এরকম হয় অতীতে কোনো কাজ কিছু সময়ের জন্য শুরু হয়ে বা কিছু সময় ধরে কাজটা চলতে থাকা যদি বোঝায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাই হোক, সেই আলোচনাটা এখানে আমার লাগছে না। এইখানে আমি চলে আসবো, দেখো এই বাক্যে সে কলকাতায় গিয়েছিল, তার মানে এই যে যাওয়াটা সেটা অতীতের একটা অভ্যাসের মতো বোঝাচ্ছে, তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে কে গিয়েছিল কলকাতায়? সে, এটা হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি শি, মহিলা বোঝাতে আমরা শি লিখতে পারি, আবার পুরুষ বোঝাতে হি লিখতে পারি। যেমন আমি পূর্ববর্তী বাক্যে হি লিখেছি, এখানে আমি শি ব্যবহার করছি। এবার দেখো সাবজেক্ট তো হয়ে গেল, এবার ভার্ব। তাহলে ভার্বটা কি আছে? গিয়েছিল, যাওয়া। তো যাওয়া ইংরেজি কি? গো। এবার গো ভার্বের কি করতে হবে? পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে বুঝতে পারছো, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বা অতীতে অভ্যাসের মতো বুঝাবে, তখন কি হবে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা বসবে। সাবজেক্টের পরে কি বসবে? পাস্ট ফর্মটা বসবে। এটা সর্বদা মনে রাখবে। তাহলে শি এখানে হবে ওয়েন্ট, ঠিক আছে? শি ওয়েন্ট। তাহলে সে গিয়েছিল, কোথায় গিয়েছিল? কলকাতায়। তাহলে হবে এখানে টু, কলকাতা। তাহলে কলকাতার আগে টু বসালাম কেন? কারণ এটা দিক বোঝাচ্ছে। দিক বোঝাতে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। যেমন আমি স্কুলে যাই, তাহলে আমরা কি বলি? আই গো টু স্কুল, তাই বলি না? ওই রকম এখানে দিক বোঝাতে ঠিক আমরা টু প্রিপোজিশন ব্যবহার করলাম। আচ্ছা, এবার দেখো রিমার একটি খেলনা আছে। এই দেখো আছে, পজেশন বোঝাচ্ছে। পজেশন বা অধিকার বা বিলঙ্গিং, বিলং করা যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভার হ্যাজ, হ্যাভের ইউজ করি। তাহলে এখানে মনে রাখতে হবে যে হ্যাজ কখন আমরা ইউজ করি, কখন আমরা হ্যাভ ইউজ করি, সেটা আমি এখানে ব্যবহারের মাধ্যমে বা ট্রান্সলেশন করার মাধ্যমেই বলছি। দেখো কি বলছে? রিমার একটি খেলনা আছে। তাহলে কার খেলনা আছে? রিমার আছে। তার মানে রিমাটা কি হবে? সাবজেক্ট হবে বাক্যের। আচ্ছা, তাহলে এটা আমি এখানে করে দেখাচ্ছি। দেখো উপরে এই দিকটায় করি, দেখো তাহলে সাবজেক্ট কি হবে? রিমা হয়ে গেল। এবার লক্ষ্য করো, এটা কি সাবজেক্ট হলো। তাহলে সাবজেক্টের পর কি এবার ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কি? এখানে আছে অর্থে যে ভার্বগুলো হয় সেটা এখানে বসাতে হবে। তাহলে আছে অর্থে আমরা হ্যাজ, হ্যাভের ব্যবহার করি। তোমরা মনে রাখবে যে যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন আই, উই, তাহলে হ্যাভ হবে সাবজেক্টের পরে, আই হ্যাভ, উই হ্যাভ। এবার যদি সেকেন্ড পারসন হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউ হ্যাভ। যদি প্লুরাল নাম্বার হয় সাবজেক্টটা, তাহলে কি হবে? সেই ক্ষেত্রেও হ্যাভ হবে। যেমন দে হ্যাভ, বয়েজ হ্যাভ, চিলড্রেন হ্যাভ, মেন হ্যাভ, পিপল হ্যাভ, এরকম হবে। এবার হ্যাজটা কখন হবে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সিঙ্গুলার নাম্বার বোঝাতে কিন্তু হ্যাজ। যেমন এখানে দেখো রিমা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হচ্ছে? সেই জন্য হলো এটা কি হবে? এখানে হ্যাজ হবে। রিমা হ্যাজ কি হবে? রিমা হ্যাজ। এবার কি? রিমার কি আছে? খেলনা আছে। তাহলে খেলনা ইংরেজি কি? টয়। টয় মানে খেলনা। তাহলে এখানে হবে হ্যাজ এ টয়, ফুল স্টপ। আচ্ছা, এইভাবে তাহলে কিন্তু তোমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবে। আর তোমরা বাড়িতে জেন্ডার চেঞ্জটাও ভালোভাবে করবে। তোমাদের গ্রামার বইয়ে রয়েছে,
সেগুলো ভালোভাবে করবে। আর পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, আশা করি আরও ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষা দাও। শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্ত।